দর্শক আমন্ত্রণ রাতের দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে এই মুহূর্তে আছে আমি রুবায়েত হাসান। আর শুরুতেই থাকছে প্রধান খবরের শিরোনাম। বাংলাদেশিদের ভিসা দিচ্ছে না বিশ্বের বিভিন্ন দেশ, সংকটের জন্য দায়ী মানহীন শিক্ষা ও অদক্ষতা। মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও কিন্তু এখন টেকনোলজি নির্ভর জায়গায় চলে আসছে। এই যোগ্যতাগুলো যদি আমাদের এই ক্লাস 7-8 পাস করা ছেলে মেয়েদের না থাকে, তাহলে কিন্তু তারা ভবিষ্যতে আরও কঠিন হয়ে যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মিমোর মৃত্যুর ঘটনায় শিক্ষক সুদীপ চক্রবর্তী কারাগারে, সহপাঠীদের ক্লাস পরীক্ষা বর্জন। বিএনপিকে যারা ফ্যাসিবাদের দোসর বলে তারাই ফ্যাসিবাদীদের সঙ্গে বৈঠক করছে বললেন প্রধানমন্ত্রী। এছাড়াও সংবাদে আরও যা থাকছে, বাকশক্তি হারাচ্ছে যুদ্ধ বিধ্বস্ত গাজার শিশুরা। এবারে পুরো আয়োজন। ভিসা জটিলতার মুখে পড়ছে বাংলাদেশিরা। বিদেশে পড়া, কাজ কিংবা ভ্রমণ, এই তিনটি ক্ষেত্রে এখন বাংলাদেশিদের কঠিন বাস্তবতার মুখে পড়তে হচ্ছে। কোথাও জটিল প্রক্রিয়া, আবার কোথাও কার্যত বন্ধ বাংলাদেশের ভিসা। বিশেষজ্ঞরা অবশ্য বলছেন, ভিসা সংকটের জন্য মানহীন শিক্ষা ও অদক্ষতাই দায়ী। ইউরোপ, আমেরিকা থেকে শুরু করে মধ্যপ্রাচ্য, প্রায় সব জায়গাতেই বাংলাদেশিদের জন্য ভিসা পাওয়া বেশ কঠিন হয়ে গেছে। ফলে প্রশ্ন উঠছে, হঠাৎ কেন এই সংকট? দায়টা আসলে কার? সাম্প্রতিক সময়ে বিদেশে উচ্চশিক্ষা কিংবা ভ্রমণের সুযোগ পেয়েও ভিসা পাচ্ছেন না অনেক বাংলাদেশি। কি যোগ্যতা থাকার কারণে 80 এবং 90 দশকে যারা গেছে তারা একটা ভালো উন্নত জীবন সেখানে পেয়েছে, সেই ট্রেন্ডটা কিন্তু এখন নাই। এখন আমরা দেখি অনেক সময়ই যে যেমন স্টুডেন্ট ভিসা নিয়ে যারা যায় ইউরোপ বা আমেরিকায়, তারা মানসিকতাই থাকে যে আমি ওখানে পার্মানেন্ট হব, কিন্তু তার সেই লেভেলের কোয়ালিফিকেশনটা তো থাকতে হবে যে সে প্রফেশনাল হিসেবে কাজ করবে। অনেকেই কিন্তু প্রফেশনাল হিসেবে চিন্তা করে না। শ্রমবাজারেও ভিসা জটিলতার সংকট স্পষ্ট। সৌদি আরব ছাড়া মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশই বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া বন্ধ এবং কিছু ক্ষেত্রে সীমিত করেছে। জাপান ও সিঙ্গাপুরে অল্প কিছু দক্ষ কর্মী গেলেও সংখ্যাটা সীমিত। কি কারণে বাজার বন্ধ হয়েছে সেইটা কিন্তু আমরা মূল্যায়ন করি না, বা মূল্যায়ন করা হলেও সেই অনুযায়ী প্রস্তুতিটা থাকে না। বাংলাদেশিদের একটা প্লাস পয়েন্ট আছে যে বাংলাদেশিরা সৎ এবং খাটতে পারে। তো শুধুমাত্র খাটনি দিয়ে কিন্তু সব কাজ হবে না। মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও কিন্তু এখন টেকনোলজি নির্ভর জায়গায় চলে আসছে, সেটা কনস্ট্রাকশন হোক বা যেগুলো প্রথাগত খাতগুলো আছে, ক্লিনিংয়ের কাজ, কনস্ট্রাকশনের কাজ, এসব জায়গাতেও কিন্তু টেকনোলজি চলে আসছে। এই যোগ্যতাগুলো যদি আমাদের এই ক্লাস 7-8 পাস করা ছেলে মেয়েদের না থাকে, তাহলে কিন্তু তারা ভবিষ্যতে আরও কঠিন হয়ে যাবে। গত 8 বছরে ইউরোপ থেকে 4000-এর বেশি বাংলাদেশি দেশে ফেরত এসেছেন। আর যুক্তরাষ্ট্র গত 1 বছরে 322 বাংলাদেশিকে দেশে ফেরত পাঠিয়েছে। পরিসংখ্যান বলছে, পুরো বিশ্ব থেকে গড়ে 1 লাখের বেশি বাংলাদেশি প্রতি বছর জোরপূর্বক ফেরত আসছেন। এত সবের পরও সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতারের মতো দেশ বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ বা সীমিত করে দিয়েছে। আর পাশের বন্ধুপ্রতিম রাষ্ট্র ভারত তো 2024-এর 5 আগস্টের পর এদেশের মানুষের ট্যুরিস্ট ভিসা বন্ধ রেখেছে। আমাদের যে নতুন নির্বাচিত সরকার আছে, এই সরকারের আপনার কূটনৈতিক পর্যায় থেকে এটার একটা উদ্বেগ বাড়াতে হবে। এবং আমি মনে করি যে ট্রাভেল এজেন্সির ভিসা প্রসেসিংয়ের ক্ষেত্রে ট্রাভেল এজেন্সির সংশ্লিষ্টতা বাড়াতে হবে, যাতে করে আপনার ট্রাভেল এজেন্সি ডকুমেন্টসগুলো ভেরিফাই করে দিতে পারে। অ্যাম্বাসি এটা খুব সহজেই তাহলে ভিসা যোগ্য প্রার্থীগুলো বেছে নিতে পারবে। সংশ্লিষ্টরা বলছেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশের অনেক নাগরিককে দেওয়া ভিসাও কোনো কারণ ছাড়াই মেয়াদ শেষের আগে বাতিল করেছে যুক্তরাষ্ট্র। যেমন আমাদের সবচেয়ে বেশি। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মিমোর মৃত্যুর ঘটনায় ওই বিভাগের শিক্ষক সুদীপ চক্রবর্তীকে আজ কারাগারে পাঠিয়েছে আদালত। তার বিরুদ্ধে বাড্ডা থানায় আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার মামলা দেওয়া হয়েছে। মিমোর মৃত্যুর ঘটনায় সঠিক তদন্ত এবং জড়িতদের বিচারের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করেছেন তার সহপাঠীরা। রবিবার রাজধানীর বাড্ডায় নিজ বাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মিমোর মরদেহ উদ্ধার করা হয়। তিনি 2019-20 শিক্ষাবর্ষে থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ছিলেন।
মরদেহ উদ্ধারের সময় একটি চিরকুট পাওয়া যায়। এতে একই বিভাগের সহযোগী অধ্যাপক সুদীপ চক্রবর্তীর নাম উল্লেখ করে গেছেন মিমো। এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা সোমবার ক্লাস পরীক্ষা বর্জন এবং দোষীদের শাস্তি দাবি করেন। একটা শিক্ষার্থী যেহেতু মারা গেছেন, এখানে আমরা চাচ্ছি সাধারণ শিক্ষার্থী হিসেবে এটা সঠিকভাবে তদন্ত হোক এবং এটা একটা বিচারের আওতায় আসুক। আরও অনেক ভালো করে তদন্ত করা উচিত, কারণ একটা মানুষ কীরকম সিচুয়েশনে গেলে এরকম একটা সিদ্ধান্ত নিতে পারে, তার মানে নেওয়া লাগছে। কোন কারণে মারা গেছেন এটা যাতে বিশ্ববিদ্যালয় অথরিটি আছেন, তাছাড়া প্রশাসন আছেন, সব মিলিয়ে তারা যেন খুঁজে বের করে দেখে, যাতে ভবিষ্যতে এরকম কোনো কারণে আরেকটা স্টুডেন্ট এভাবে নিজের জানটা না দিয়ে দেয় আর কি। টিচার স্টুডেন্টদের এটলিস্ট হচ্ছে একটা সম্পর্কে একটা মানে লিমিটেশন থাকা উচিত, একটা হচ্ছে মাপকাঠি থাকা উচিত। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে মিমোর পরিবার থেকে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। কোনো শিক্ষক কর্মকর্তার ফৌজদারি অপরাধের শাস্তি চূড়ান্ত হওয়ার আগে আমাদের এখান থেকে কোনো রকমের চাকরি সংক্রান্ত সিদ্ধান্ত হয় না। তার চাকরি বরখাস্ত হওয়ার ব্যাপারটা যখন সে চূড়ান্তভাবে অপরাধী সাব্যস্ত, তার শাস্তি নিশ্চিত হবে, তখন তার চাকরি অটোমেটিক্যালি চলে যাবে। মুনিরা মাহাজাবিন মিমোর মৃত্যুর কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। মামলার আলামত হিসাবে মৃতার যে মোবাইল জব্দ করা হয়েছে সেটার ফরেনসিক পরীক্ষা শেষে যদি তদন্তকারী কর্মকর্তা মনে করেন যে তার রিমান্ড প্রয়োজন আছে, তাহলে পরবর্তী রিমান্ড প্রার্থনা করা হবে। বেশ কিছু আলামত জব্দ করা আছে, সেগুলি পরীক্ষা নিরীক্ষা চলছে। পরীক্ষা নিরীক্ষা সাপেক্ষে তদন্তের অগ্রগতি পরবর্তী জানানো যাবে। মিমোকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় সহযোগী অধ্যাপক সুদীপ চক্রবর্তীকে কারাগারে পাঠিয়েছে ঢাকার সিএমএম আদালত। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা। বিএনপিকে যারা ফ্যাসিবাদের দোসর বলে তারাই ফ্যাসিবাদীদের সঙ্গে গোপনে বৈঠক করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যশোরে জনসভায় একথাই বলেছেন তিনি। রান্নার কষ্ট লাঘবে নারীদের এলপিজি কার্ড দেয়া হবে বলেও জানিয়েছেন সরকার প্রধান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর সোমবার প্রথমবারের মতন যশোর সফর করেন তারেক রহমান। দিনব্যাপী এই সফরে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচিতে অংশ নেন তিনি। সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার দেশব্যাপী নদী, নালা, খাল, জলাধার খনন ও পুনর্খনন কার্যক্রমের অংশ হিসেবে যশোরের শার্শায় উলসি খাল পুনর্খনন কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এরপর সুধী সমাবেশে অংশ নিয়ে নারী শিক্ষা ও কল্যাণে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন তারেক রহমান। আন্দোলনের নামে কিভাবে করা হয়েছিল, এখনো আবার সেই গ্রুপ আরেকজনের সাথে কি আন্দোলন করেছে, আমাদেরকে এই ব্যাপারে সতর্ক থাকতে হবে। শার্শা থেকে ফিরে যশোর মেডিকেল কলেজে 500 শয্যা বিশিষ্ট হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং ঐতিহ্যবাহী শতবর্ষীয় যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। বিকেলে যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জেলা বিএনপি আয়োজিত জনসভায় যোগ দিয়ে তিনি বলেন, সরকারের নানা উন্নয়নমূলক কাজে একটি দল বাধা দিচ্ছে। এক দল লোকের এই ম্যান্ডেট পছন্দ নয় এবং সেই জন্যই দেখেছেন বিভিন্ন জায়গায় গিয়ে তারা বক্তৃতা দিচ্ছে। তারা বলে বেড়াচ্ছে বিএনপি বলে ফ্যাসিবাদের দোসর হয়ে গিয়েছে। আসুন আমরা দেখি কারা ফ্যাসিবাদের দোসর হয়ে গিয়েছে। জুলাই আগস্ট মাসে যারা মানুষ হত্যা করেছে তাদের আইনের বিচার হতে হবে, তাদের বিচার হতে হবে। কিন্তু আমরা দেখেছি 5 তারিখের পরে কেউ বলেছিল আমরা সবাইকে মাফ করে দিলাম, বলেছিল না? আমাদেরকে সতর্ক হতে হবে সেই সব লোকেদের বিরুদ্ধে যারা বিভ্রান্তি ছড়াতে চায়। প্রধানমন্ত্রী বলেন, জনগণের শান্তি নষ্ট হয় এমন কিছু হতে দেবে না সরকার। আমরা দেশ গঠনের কাজ করব। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। ফ্যামিলি কার্ড বাস্তবায়নে যত অর্থের প্রয়োজন হবে বাজেটে সেই অর্থ বরাদ্দ রাখা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেছেন, এটি বিএনপির ফ্ল্যাগশিপ প্রকল্প হিসেবে বিবেচিত এবং প্রকল্পটি নির্বিঘ্নে বাস্তবায়ন করতে চায় সরকার। এই প্রকল্পের বাজেটে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেওয়া হবে, কারণ এর মাধ্যমে গ্রামে নারীর ক্ষমতা নিশ্চিত হবে বলেও
প্রত্যাশা সরকারের। গত 10 মার্চ নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মহিলাদের সাথে সাথে গ্রামে গঞ্জে যারা বঞ্চিত মানুষগুলো, তাদের কাছে সুবিধাটা তাদের ডোর স্টেপে পৌঁছে দেওয়ার একটা প্রকল্প, সাথে সাথে দেশের অর্থনীতির উন্নয়নের একটা প্রকল্প। সুতরাং এই প্রকল্প সঠিকভাবে যাতে বাস্তবায়িত হয়, এজন্য আমরা সিদ্ধান্তগুলো নিয়েছি। বাজেটের পরিমাণ তো বলার প্রয়োজন নাই, যত বাজেট প্রয়োজন হবে অত বাজেট দেওয়া হবে। বর্তমান সরকার জুয়া ও সকল ধরনের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সোমবার জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন 30 এপ্রিলের পর সারা দেশে জুয়া ও মাদকের বিরুদ্ধে সমন্বিত অভিযান পরিচালনা করবে সরকার। দেশের যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে এই অভিযানে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে বলেও জানিয়েছেন তিনি। এদিকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু জানিয়েছেন হাওর সহ দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রপাতজনিত প্রাণহানি কমাতে কৃষক এবং জেলেদের সুরক্ষায় সরকার একাধিক উদ্যোগ নিচ্ছে। সেখানে শত শত কোটি টাকার ক্ষতি। আমরা আমাদের নির্বাচন ইশতেহার অনুযায়ী, জাতির কাছে প্রদত্ত প্রতিশ্রুতি অনুযায়ী এদেশে জুয়া, অনলাইন জুয়া এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে। আগামী 30 এপ্রিলের পরে এই মহান সংসদের সেশন শেষ হওয়ার পরে আমরা সমন্বিতভাবে এ বিষয়ে সারা দেশে একটি সুসমন্বিত অভিযান পরিচালনা করব। মাননীয় স্পিকার, এই দেশের যুব সমাজকে রক্ষা করার জন্য এর কোনো বিকল্প নাই। মাননীয় স্পিকার, যে কোনো ভুক্তভোগী এখন থেকে বিনা পয়সায় পাবেন আইনজীবী সেবা, যার খরচ বহন করবে সরকার। তবে মিথ্যা মামলার সংস্কৃতি থেকে সবাইকে বের হয়ে আসতে হবে, এমন মন্তব্য করেছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। রাজধানীর কড়াইল বস্তিতে জার্মান অ্যাম্বাসেডরের সহায়তায় ভ্রাম্যমাণ লিগাল এইড ক্যাম্প উদ্বোধনের সময় এই মন্তব্য করেছেন আইনমন্ত্রী। মন্ত্রী বলেছেন, কোনো মামলা করতে গেলে মানুষ পদে পদে হয়রানির শিকার হয়। এই কর্মসূচির মাধ্যমে হয়রানি কমবে। হটলাইনে কল দিলেই বিনা পয়সায় আইনজীবী নিয়োগ থেকে শুরু করে সকল খরচ বহন করবে ভ্রাম্যমাণ লিগাল এইড ক্যাম্প। এই সেবা থেকে বঞ্চিত কিংবা অবহেলার শিকার হলে আইনমন্ত্রী নিজেই হস্তক্ষেপ করবেন বলেও জানিয়েছেন গণমাধ্যমে। এই কর্মসূচির মধ্যে আরও আছে আমাদের বাংলাদেশের গরিব অসহায় মা বোনেরা। এই লিগাল এইডের কর্মসূচির মধ্যে আছে যারা যৌন নির্যাতনের শিকার হচ্ছেন, যারা হয়রানির শিকার হচ্ছেন কিন্তু আদালতে যেতে পারছেন না, পুলিশের কাছে যেতে পারছেন না অর্থনৈতিক কারণে, তারাও আছেন। ভুল তথ্য ও অপতথ্যের চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। দুপুরে সচিবালয়ে তথ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। বৈঠক শেষে তথ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, ভুল ও অপতথ্য রোধ করা বাংলাদেশের জন্য এখন কঠিন চ্যালেঞ্জ। এই সমস্যা মোকাবেলায় যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত সহায়তা নিতে চাইছে বাংলাদেশ। মন্ত্রী আরও বলেছেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে গণমাধ্যমকে আরও শক্তিশালী করতে বাংলাদেশকে প্রশিক্ষণ ও নৈতিক সহায়তা দিতে চায় যুক্তরাষ্ট্র। আমরা এখন একটা চ্যালেঞ্জ মিডিয়া সিচুয়েশনের মধ্যে আছে সারা পৃথিবী, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো এরকম একটা প্রযুক্তিগতভাবে উন্নত একটা দেশ এই নতুন ইকোসিস্টেমকে তারা কিভাবে ম্যানেজ করে এ ব্যাপারে আমরা পারস্পরিকভাবে আমাদের কিভাবে সহযোগিতা বিনিময় করতে পারি, এটাই ছিল মূলত আলোচনার বিষয়। তারা বেশ আন্তরিকতার সঙ্গে আগ্রহ প্রকাশ করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিশন ফর মিডিয়া কীভাবে কাজ করে এবং আমাদেরকে তারা এখানে একটা মিডিয়া কমিশন গঠন করার যে প্রতিশ্রুতি আমাদের সরকার ঘোষণা করেছি আমরা, সেই কাজটা এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তারা আমাদেরকে নৈতিক সহযোগিতা করবেন। জুলাই সনদ বাস্তবায়ন করতে সংবিধান সংশোধন ছাড়া আর কোনো পথ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। সকালে জাতীয় সংসদের এলডি কক্ষে গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের ভঙ্গুর অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে কাজ করছেন। গণতন্ত্র বাঁচিয়ে রাখতে আগামী দিনে সাংবাদিকদের কাজ করার আহ্বান জানিয়ে চিফ হুইপ আরও বলেছেন, সংসদে কেউ ভুল করলে তা ধরিয়ে দিতে হবে সাংবাদিকদের। গণতন্ত্র রক্ষার আন্দোলনে সাংবাদিকদের শরিক হবার আহ্বান জানিয়েছেন তিনি। সংবিধান সংশোধন করা ছাড়া কোনো পথ নাই, নাই নাই নাই।
এটা আমাদের করতেই হবে। টুডে টুমরো যখনই করি তখনই করতে হবে, কারণ আমরা জুলাই সনদ বাস্তবায়ন করতে চাই। ওখানে দেখাই আছে এইবার নির্বাচনে যারা ম্যান্ডেট প্রাপ্ত হবে তারাই এই কার্যক্রম করবে এবং তারাই কাজগুলো করবে। সেখানে আমাদের তারেক সাহেব বলছে, তারেক রহমান সাহেব বলছে যে দাড়ি কমা সেবি গণসহ সব আমরা করবো ইনশাআল্লাহ। রাজধানীতে জ্বালানি তেলের সংকট কাটতে শুরু করেছে। পাম্পগুলোতে বেড়েছে তেলের সরবরাহ, গ্রাহকরাও প্রয়োজন মতো জ্বালানি পাচ্ছেন, তবে পাম্পগুলোতে ডিজেলের সরবরাহ কিছুটা কম রয়েছে। 28 ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর বাংলাদেশের জ্বালানি খাতে নেতিবাচক প্রভাব পড়ে। সারা দেশের ফিলিং স্টেশনগুলো গ্রাহকদের প্রত্যাশা মতো তেল দিতে পারছিল না। সৃষ্টি হয় যানবাহনের দীর্ঘ লাইন, অপেক্ষা করতে হয় ঘন্টার পর ঘন্টা। চলতি সপ্তাহ থেকে পরিস্থিতির উন্নতি হতে শুরু করে। সোমবার রাজধানীর বেশিরভাগ পাম্পে গতি এসেছে, ছোট হয়েছে গাড়ির লাইন। তেলের জন্য চালকদের অপেক্ষা অনেকটা কমেছে। এখন তেলের গাড়ি ঢুকছে, এই জন্য পর্যায়ক্রমে গাড়িও বাড়তেছে। এই যে ফাঁকা দেখলাম, এখন যাচ্ছি অফিসে যাচ্ছি, ফাঁকা দেখলাম, ঢুকে পড়লাম। অবশ্য ডিজেল সরবরাহ এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি বলে ফিলিং স্টেশনগুলোর পক্ষ থেকে জানানো হয়। অক্টেনার 2 গাড়ি পাওয়ার কারণে আমরা কিছুটা স্বাভাবিক আছে, কিন্তু ডিজেল সংকট। আমাদের ডিজেল প্রয়োজন 2 গাড়ি, মানে আমাদের 27,000, কিন্তু আমরা পাইতেছি 1 গাড়ি। যেই পাম্পে যাই এই পাম্পে ডিজেল নাই। কোনো কোনো গ্রাহকের অভিযোগ, জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি করে ফায়দা নিয়েছে একটি মহল। তো অনেকে হচ্ছে ট্রাস্ট বা যেগুলো হচ্ছে বেশি পপুলার, এগুলোতে গিয়ে 4-5 ঘন্টা করে লাইনে দাঁড়াচ্ছে। কয়েকদিনের মধ্যেই তেলের সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হবে বলে আশা করছে পাম্প সংশ্লিষ্টরা। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। আজও দেশের বিভিন্ন জেলায় বজ্রপাতে 7 জনের মৃত্যু হয়েছে। সুনামগঞ্জ সদরে বজ্রপাতে মারা গেছেন 2 জন। হবিগঞ্জের বানিয়াচং এবং নবীগঞ্জে বজ্রপাতে 2 জনের প্রাণ গেছে। দুপুরে বৃষ্টিসহ বজ্রপাত শুরু হলে এমন দুর্ঘটনা ঘটে। এদিকে নেত্রকোনার খালিয়াঝুড়িতে আলাদা স্থানে বজ্রপাতে মৃত্যু হয়েছে আরও 3 জনের। নারায়ণগঞ্জের বহুল আলোচিত 7 খুন মামলার আপিল এখন পর্যন্ত নিষ্পত্তি হয়নি। ঘটনার 12 বছর পার হলেও আসামিদের সাজা কার্যকরের অপেক্ষায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। এছাড়া সরকারের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হলেও কোনো ধরনের সহায়তা পাননি নিহতের পরিবারের সদস্যরা। নারায়ণগঞ্জে অন্য 6 জনের সাথে খুনের শিকার হওয়া তাজুল ইসলামের কবরের পাশে প্রায়ই দাঁড়িয়ে থাকেন তার বাবা। সাথে বড় ভাইয়ের কবরের সামনে আসেন তাজুলের ছোট ভাইও। ঘটনার 1 যুগ পর এসেও পুত্র হত্যার বিচারের অপেক্ষায় অসহায় এক বাবা। অনেকভাবেই বলছি যে আমরা আশা করি যেভাবে হাইকোর্ট শেষ হচ্ছে আপিল বিভাগও এবার শেষ করবে খুব দ্রুতভাবে, কিন্তু প্রতি বছরই আমাদেরকে আশ্বাস দিচ্ছে খুব দ্রুত হচ্ছে, কিন্তু এভাবে করতে করতে আজ 12 বছর শেষ। জনাব তারেক রহমান সাহেব উনিও কিন্তু একজন ভাইহারা। তো আমি একজন ভাইহারা হিসেবে বর্তমান প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করব, এই হত্যাকাণ্ডের বিচারটা যেন দ্রুত কার্যকর হয়। আইন শৃঙ্খলা বাহিনী এবং যারা অপরাধীরা এখনো আসামিরা ধরা পড়ে নাই, তাদেরকে অ্যারেস্টের ব্যাপারে যেন পদক্ষেপ নেন। নিহতদের সব পরিবারের গল্প একই রকম। হতাশায় দিন কাটছে 7 পরিবারের সদস্যদের। স্বজন হারানোর ব্যথায় কাতর তারা। ছবির অ্যালবামের ভাঁজে আজও নিহত নজরুলের স্মৃতি খুঁজছেন তার স্ত্রী। নিম্ন ও উচ্চ আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করলেও আপিল নিষ্পত্তি এবং রায় কার্যকর বিলম্ব হওয়ায় হতাশা প্রকাশ করেন মামলার বাদী। সরকারের উপরে নির্ভর করে, ওনারা চাইলেই তো বিচারটা রায় সম্পূর্ণ হয়। তারপর আমরা প্রচন্ড ভয়ে ভীতিতে থাকি। সবাই বলে যে নূর হোসেন নাকি আয়সা পড়বো, নূর হোসেন নাকি আয়সা। ভাই আমরাই তো ক্ষতিগ্রস্ত, আজকে তো আমাদের উপরে প্রতিশোধ নেব, কারণ প্রচন্ড যুদ্ধ করছে এই মামলার জন্য। রাষ্ট্রপক্ষ বলছে আসামিরা মামলা বিলম্ব করার উদ্দেশ্যে আপিল করছে, তবে চূড়ান্ত নিষ্পত্তির জন্য আন্তরিকভাবে কাজ করছেন তারা। ফ্যাসিস্ট সরকারের সময় তারা আপিল করে দীর্ঘদিন মামলাটাকে ঝুলিয়ে রেখেছিলেন, কোনোভাবেই আপিল হিয়ারিং হয়নি। বর্তমানে লিভ টু আপিলের জন্য পেপার বুক তৈরির পর্যায়ে আছে, যে কোনো সময় এই মামলাটা চূড়ান্ত শুনানি হবে। 2014 সালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম আইনজীবী চন্দন সরকার সহ 7 জন অপহরণের শিকার হন। 3-4 দিন পর শীতলক্ষা নদীতে তাদের লাশ পাওয়া যায়। 7 খুনের মামলায় 2017 সালের 17 জানুয়ারি রায় দেয় নিম্ন আদালত। 2017 সালের 22 আগস্ট উচ্চ আদালতের রায়ে নূর হোসেন ও র্যাবের সাবেক 3 কর্মকর্তা সহ 15 জনের মৃত্যুদণ্ড বহাল থাকে। এছাড়া 11 জনের যাবজ্জীবন কারাদণ্ড এবং 9 জনের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। পরে আসামিদের পক্ষ থেকে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করা হয়।
সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তা কক্ষ। চট্টগ্রাম থেকে কুমিল্লার ভাড়া বাসায় ফেরার পথে সহকারী রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগী ছিনতাইকারীদের হাতে নিহত হন বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তদন্তে ঘটনায় জড়িত 5 জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে র্যাব। তারা হলেন জুয়েল, সোহাগ, জনি, সুজন ও হৃদয়। র্যাব জানিয়েছে এই খুনের সঙ্গে জড়িতরা একটি পেশাদার ছিনতাইকারী চক্র। যাত্রী সেজে ফাঁদ পেতে তারা বুলেটের জীবন কেড়ে নেয়। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় যে স্থান থেকে বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ উদ্ধার করা হয়েছে সেখান থেকে প্রায় 35 কিলোমিটার দূরে অপর একটি মরদেহের খণ্ডিত অংশ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে মরদেহের অংশটি নিখোঁজ শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির। ফরেনসিক পরীক্ষার মাধ্যমে দেহাবশেষের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। গত 16 এপ্রিল ফ্লোরিডায় 2 বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী লিমন ও বৃষ্টি নিখোঁজ হন। শুক্রবার লিমনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে সেখানকার পুলিশ। এ ঘটনায় হিশাম নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি জামিলের সঙ্গে একই কক্ষে থাকতেন। হিশামকে জিজ্ঞাসাবাদের পর ফ্লোরিডার হাওয়ার্ড ফ্লাকল্যান্ড ব্রিজ এলাকা থেকে জামিলের মরদেহ উদ্ধার করা হয়। যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের গাজায় কথা বলার সক্ষমতা হারাচ্ছে শিশুরা। দিন দিন বাড়ছে এমন রোগীর সংখ্যা। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন ক্রমাগত যুদ্ধ, সংঘাত, গোলাবর্ষণে প্রচণ্ড মানসিক আঘাত বা ট্রমার মধ্যে থাকে গাজার শিশুরা। কথা বলতে জটিলতা এমন শিশু রোগীর সংখ্যা ক্রমেই বাড়ছে বিধ্বস্ত গাজায়। চিকিৎসকরা বলছেন অন্যান্য রোগের চেয়ে কথা বলতে না পারা রোগীর চাপ অনেক বেশি। কিছু সংখ্যক শিশুর মাথায় আঘাত বা স্নায়বিক সমস্যা থাকলেও অধিকাংশের দৃশ্যমান কোনো আঘাত নেই। নীরবে তারা হারাচ্ছে অন্যদের সাথে যোগাযোগের ক্ষমতা। ব্যাপক মানসিক চাপের কারণেই ভাষার দক্ষতা অর্জন ব্যাহত হচ্ছে এসব শিশুর। শুধু ছোটরাই নয়, যারা একটু বড় এবং কথা বলতে পারত তারাও বাকশক্তি হারিয়ে ফেলছে। শিশু মনস্তত্ত্ব বিশেষজ্ঞরা বলছেন ভয়ভীতি থেকেই এই সমস্যা তৈরি হচ্ছে। তারা চোখের সামনে প্রিয়জনদের হত্যা দেখেছে, নিজেরা আহত হয়েছে, সব হারিয়ে একা হয়ে গেছে। এমন পরিস্থিতি মূলত তাদের কথা বলার ক্ষমতা কেড়ে নিয়েছে। ইসরায়েলি বর্বরতায় এসব শিশুর স্বাভাবিক জীবন ব্যাহত হচ্ছে। অন্যদের মতো আনন্দ করা, খেলাধুলা, পরিবার প্রতিবেশীর সাথে সময় কাটানো থেকে বঞ্চিত গাজার শিশুরা। ফলে হচ্ছে না বুদ্ধিবৃত্তিক দক্ষতা অর্জন। দীর্ঘ সময় ভয়ভীতির কারণে এসব শিশুর মস্তিষ্ক সবসময় সংঘাত, সহিংসতার বিষয়ে সজাগ থাকে। ফলে অন্যান্য বিষয় ধারণ করা বা নতুন কিছু শেখা অসম্ভব হয়ে পড়ে। বিশেষজ্ঞরা বলছেন শিশুদের এই অবস্থার উন্নতি প্রায় অসম্ভব। নিয়মিত চিকিৎসা, যত্ন ও ভালোবাসার মাধ্যমে হয়তো কিছু শিশুকে সুস্থ করা যেতে পারে। তবে এসব সেবা দেওয়ার মতো পরিস্থিতিও নেই যুদ্ধপীড়িত গাজায়। সাইফুর রহমান শিশির, দীপ্ত, বার্তা কক্ষ। 3 ম্যাচ সিরিজের প্রথম টি-20তে আগামীকাল মাঠে নামবে বাংলাদেশ ও শ্রীলঙ্কার নারী ক্রিকেট দল। সিলেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর 1:30টায়। এই সিরিজকে সামনে রেখে আজ ট্রফি উন্মোচন করেছেন 2 দলের অধিনায়ক। ওয়ানডে সিরিজে হারের পর এই সিরিজে ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আত্মবিশ্বাসী স্বাগতিক অধিনায়ক নিগার সুলতানা। সিরিজের সবগুলো ম্যাচ হবে সিলেটে। দর্শক, এই খবরের সঙ্গে শেষ করছি রাতের দীপ্ত সংবাদ। শেষ করার আগে প্রধান খবরের শিরোনাম জানাবো আরেকবার। বাংলাদেশিদের ভিসা দিচ্ছে না বিশ্বের বিভিন্ন দেশ। সংকটের জন্য দায়ী মানহীন শিক্ষা ও অদক্ষতা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মিমোর মৃত্যুর ঘটনায় শিক্ষক সুদীপ চক্রবর্তী কারাগারে। সহপাঠীদের ক্লাস পরীক্ষা বর্জন। বিএনপিকে যারা ফ্যাসিবাদের দোসর বলে তারাই ফ্যাসিবাদীদের সঙ্গে বৈঠক করছে বললেন প্রধানমন্ত্রী। জয় দিয়েই টি-20 সিরিজ শুরু করল বাংলাদেশ। চট্টগ্রামে নিউজিল্যান্ডের হার 6 উইকেটে। দর্শক, এই ছিল এখনকার মতো। এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে। আরও তথ্য বিনোদনের জন্য আপনি যুক্ত থাকতে পারেন দীপ্ত টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। শুভরাত্রি।